সোনাপুর কলেজ নোয়াখালীর একাদশ শ্রেণীর সকল গ্রুপের ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আইসিটি প্রথম অধ্যায়ের বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট উপাদান। এর মধ্যে কিছু উপাদান আমি পূর্বে ক্লাসে আলোচনা করেছি, আজকে বাকিগুলি নিয়ে আলোচনা করব, যেমন গবেষণা, বাসস্থান, অফিস, সংবাদ ইত্যাদি। একটু পরে এখন আমার পরিচয় হলো, আমি গোবিন্দচন্দ্র পাল, সোনাপুর কলেজ নোয়াখালী। এখন অনলাইন ক্লাসে আমি একটা পাওয়ার পয়েন্ট কন্টেন্ট উপস্থাপন করব, তা আশা করি সবাই যুক্ত থাকবে। আশা করি আমার এখন যে কন্টেন্ট, এই কন্টেন্ট নিয়ে আলোচনা করব। সবাইকে স্বাগতম আজকে অনলাইন ক্লাসে। আমি পূর্ব বর্ণনা করেছি, আমার পরিচয় দিয়েছি, এখানেও আছে। আজকে কন্টেন্টটি উপস্থাপন করবো আমি গোবিন্দচন্দ্র পাল, সহকারী অধ্যাপক, আইসিটি, সোনাপুর কলেজ। একাদশ শ্রেণী 2020-2021 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, বিশেষ করে মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগের সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের এই ক্লাসটা তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলি জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে বা বলতে পারবে, সেটা হলো বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলির নাম বলতে পারবে। বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট উপাদান যেমন গবেষণা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট অফিস উপাদান বা অবদান ব্যাখ্যা করতে পারবে। গ্লোবাল ভিলেজের আওতায় বাসস্থান অবদান সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবদান ব্যাখ্যা করতে পারে। বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট উপাদান সংবাদ সম্পর্কে ব্যাখ্যা করতে পারে। বিশ্বগ্রামের আলোকে বিনোদন ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে অবদান ব্যাখ্যা করতে পারবে। গ্লোবাল ভিলেজের আওতায় সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে অবদান ব্যাখ্যা করতে পারবে। তো এই বিষয়গুলো আমি ক্রমান্বয়ে আলাপ আলোচনা করব। গত ক্লাসে আমি 1 নম্বর যেটা আছে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলির নাম কিন্তু গত ক্লাসে আমি উল্লেখ করেছি। এটা সেই সময় 4টা উপাদান নিয়ে বর্ণনা করেছি, আর বাকিগুলি বর্ণনা আজকে করব। এই কারণে বিশেষ করে গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো এখন আজকের যে পাঠ, সে পাঠ হলো আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদান এবং এটার উপর 3য় কন্টেন্ট আজকে গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন, সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়
এগুলি নিয়ে আলোচনা করব। তো বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলির নাম এটা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আজকে আর আমি এটা নিয়ে আলোচনা করবো না, এখন আলোচনা করব আমি গবেষণার প্রথম যেই মূলত জিনিসটা একটু সহজ করে দিচ্ছি, যেমন গবেষণা জিনিসটা কি, আর বিশ্বগ্রামের ধারণায় গবেষণা কি ভূমিকা রাখছে, আর কোন কোন ওয়েবসাইটে গবেষণার বিষয়বস্তু পাওয়া যায়, এই জিনিসগুলি নিয়েই মূলত আজকের আলোচনা। আর একটা চিত্রের মাধ্যমে গবেষণার বিষয়টা তুলে ধরা হয়েছে। গবেষণা হলো যে প্রক্রিয়ায় সৃষ্টিশীল মেধা মনন প্রয়োগ করে পৃথিবীর জ্ঞান ভান্ডার বৃদ্ধি বা সমৃদ্ধ করা হয়, সেটি হচ্ছে গবেষণা। তাহলে এই জিনিসটা আমরা জানলাম যে জ্ঞান ভান্ডার বৃদ্ধি হয়, সমৃদ্ধ করা হয়, কেমন? তাহলে বিশ্বগ্রাম ধারণা গবেষণা একটি প্রধান অনুষঙ্গ এবং সেই জন্য এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অপরিসীম। বর্তমানে পৃথিবীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্য ছাড়া বিজ্ঞানী বা গবেষকরা গবেষণার কথা চিন্তাও করতে পারে না। সেই কারণে আমি বলছি বিশ্বগ্রাম ধারণায় গবেষণার কি ভূমিকা রাখছে, তারপরে বলছি যে কোন ওয়েবসাইট থেকে, যেমন ICCC.org, ACM.org, google.com, amazon.com, এসব ওয়েবসাইটে গিয়ে সার্চ ইঞ্জিনে গবেষণার বিষয়বস্তু সম্পর্কে যে জিনিসটা আমি চাচ্ছি সেটা লিখে দিলে ইন্টারনেট থেকে সেটা সংগ্রহ করা যাবে, এই জিনিসটা। আর বিশেষ করে নির্দিষ্ট ওয়েবসাইট বা ব্লগে যদি কোনো গবেষণার বিষয়বস্তু প্রকাশিত হয়, তখন এটার কার্যক্রম আরো গতিশীল ও ত্বরান্বিত হয়, তখন অন্যরাও এটা নিয়ে চিন্তা করতে পারে। এই জিনিসগুলো মনে রাখবো। তাহলে গবেষণা নিয়ে আলোচনা করলাম। এখানে তাও এক কথায় যে কি কি জিনিস নিয়ে আমি এখানে আলোচনা করেছি। প্রথমে অফিসটা কি, মানে যেটা ম্যানুয়ালি আমরা সবসময় আগে যে কর্মস্থলে যেতাম সেটা নিয়ে একটা সংজ্ঞা দেওয়া আছে। আর বিশ্বগ্রাম ব্যবস্থাপনায় অফিসের অবস্থা কি পর্যায়ে পৌঁছেছে সেটা নিয়ে আলোচনা, তারপরে অফিস অটোমেশন কি সেটা নিয়ে আলোচনা, আর সুবিধা অসুবিধা এগুলি নিয়ে আলোচনা এখানে অফিসে। তাহলে অফিসে হলো যে অফিস বা কর্মস্থল এমন একটি স্থান যেখানে বিভিন্ন পেশাজীবী তাদের পেশার সংশ্লিষ্ট কাজ প্রতিদিন নির্দিষ্ট সময়ে সম্পন্ন করেন, তাহলে সেটা হলো অফিস। আর বিশ্বগ্রাম ব্যবস্থায় কিভাবে অফিসের কার্যক্রমটা পরিবর্তন হয় বা স্বয়ংক্রিয়ভাবে চলে, এই জিনিসগুলি এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে মূলত বর্তমানে বিশ্বগ্রাম ব্যবস্থায় প্রত্যেক অফিসেই কম্পিউটার, ইন্টারনেট, ওয়েবসাইট, তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ এবং কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে কর্মপদ্ধতিকে স্বয়ংক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছে প্রত্যেকটা অফিস। আর অফিসে আগে বিভিন্ন সেলফ থাকতো, সেই সেলফে গাদা গাদা ফাইল থাকতো, এখন সেটার পরিবর্তে কি করে বিভিন্ন ফাইল যেমন ড্রপবক্স, গুগল ড্রাইভ, অফিস 365, গুগল ডক্স ইত্যাদি গুগলের সার্ভিসে আমরা যাবতীয় ফাইল তৈরি সহ নিরাপত্তার সাথে সংরক্ষণ করতে পারি। তাহলে এখানে এখন আর কোনো ওই রকম সেলফের দরকার হয় না, বড় বড় ফাইলের দরকার হয় না, রেজিস্টার খাতার দরকার হয় না। এখন সব কম্পিউটারে নিরাপত্তার সাথে সংরক্ষণ করা যায়। বিশেষ করে গুগল ড্রাইভ, গুগল ডক্স ব্যবহার করে কাজ করলে ড্রপবক্স, এই সমস্ত বিষয়। এখন অফিস অটোমেশন নিয়ে আলোচনা করব, যে অফিসের যাবতীয় কাজকর্ম মানে এক কথায় যদি আমি বলি, সবকিছু যদি ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন করা হয় সেটা হলো অফিস অটোমেশন। যেমন এখানে তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে
অফিসের সার্বিক কার্যক্রমে, যেমন অফিসে প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি, ডকুমেন্ট নথিভুক্তকরণ, সংরক্ষণ, চিঠিপত্র আদান প্রদান, তথ্য তথা অভ্যন্তরীণ ও বহির্যোগাযোগ সংক্রান্ত ইত্যাদি কাজ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা বাস্তবায়ন কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যায়। এই ধরনের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলা হয় অফিস অটোমেশন। তাহলে অনেক সময় প্রশ্ন থাকে অফিস অটোমেশন কি, কেমন? তাহলে এই ধরনের ইয়া দিতে হবে। যেমন এখন আগে একটা মিটিং হলে যেমন যদি 10 জনকে জানানো হতো 10টা চিঠি বিলি করতে হতো, এখন ইমেলের মাধ্যমে 10টা চিঠি 10 জনের কাছে চলে যাচ্ছে। তাহলে কোনো কাগজপত্রের দরকার হয় না, নথিভুক্ত ওই রকম ভাবে দরকার হয় না, ডিজিটাল পদ্ধতিতে এখন সব হচ্ছে। আর এটার কিছু সুবিধা আছে। আর একটা চিত্রের মাধ্যমে এখানে জিনিসটা বোঝানো হয়েছে যে অফিস অটোমেশন অর্থাৎ সবকিছুই এখন ডিজিটাল পদ্ধতিতে নিয়ন্ত্রণ হচ্ছে, এই জিনিসটি দেখানো হয়েছে। যেমন তাহলে কি হয়, প্রতিষ্ঠানের গতিশীলতা বৃদ্ধি পায়, সময় উপযোগী কার্য সম্পাদন করা যায়, অফিস পরিচালনা ব্যয় কমিয়ে আনা যায়, জবাবদিহিতা নিশ্চিত করা যায়, কাগজের ব্যবহার কমিয়ে স্বয়ংক্রিয় অনলাইন পদ্ধতি চালু করা যায়। এটা আমি কিছু সুবিধা উল্লেখ করলাম, এছাড়া আরো অনেক সুবিধা আছে, সেগুলো হয়তো জানতে হবে, যদি পরীক্ষা আছে সেটা দিতে হবে। অসুবিধা, অনভিজ্ঞ মানুষের কর্মসংস্থান কমে যায়। মানে যদি বিশ্বগ্রাম অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার যারা না জানে তারা এই কাজটা করতে পারবে না, তাহলে তাদের কর্মসংস্থান কেন হবে না, সে কথা এখানে বলা হয়েছে। বাসস্থান, যেটা রেসিডেন্স, বাসস্থান বলতে আমরা এখানে চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে যে একটা রিমোটের মাধ্যমে যদি একটা বাসস্থানের সবকিছু পরিচালনা করা যায় সেটাই কিন্তু স্মার্ট হোম। যদিও এখানে যে জিনিসটা আলোচনা করা হয়েছে সেটা হলো বাসস্থান কি, স্মার্ট হোম কি, তথ্য প্রযুক্তি নির্ভর যে স্মার্ট হোম সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, আর কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন বাসস্থান, যেখানে পারিবারিক ও সামাজিকভাবে বসবাস করে মানুষ, যেখানে পারিবারিক ও সামাজিকভাবে বসবাস করে তার আবাসস্থলকে বাসস্থান। কিন্তু বিশ্বগ্রাম ব্যবস্থায় যদি বাসস্থান বা বাসস্থানকে স্মার্ট হোম আমরা বলতে পারি, কেমন? তাহলে স্মার্ট হোম কি? স্মার্ট হোম এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে কোনো বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, কক্ষের তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা, লাইটিং সিস্টেম, কুলিং সিস্টেম, ঘরে বসে বাজার করা, চিকিৎসা সেবা গ্রহণ, চিত্র বিনোদন সিস্টেম সহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায়। এর পদ্ধতিকে হোম অটোমেশন সিস্টেম বা ব্যবস্থা বলা হয়। কেমন? এর পদ্ধতিকে তাহলে একটা হলো মানে স্মার্ট হোমও বলে, আর এটাকে হোম অটোমেশন, যেমন অফিস অটোমেশন। একটা হলো অফিস অটোমেশন, আর একটা হলো হোম বা বাসস্থান, আর একটা হোম অটোমেশন, মানে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। তাহলে এটা ওয়ান স্টপ সার্ভিস পয়েন্টের মতো, যেখানে বসবাসের জন্য সব উপযোজন পাওয়া যায়। আর চিত্রের মাধ্যমে সেটা বোঝানো হয়েছে, বিশেষ করে একটা মোবাইল বা রিমোট যদি আমরা মোবাইলে সেই অ্যাপটা যুক্ত করে দিই তাহলে সেটার মাধ্যমে সবকিছু। আর সীমাবদ্ধতা, হোম অটোমেশন সিস্টেমে ব্যাপক আর্থিক বিনিয়োগ করা হয়, রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল দরকার, ব্যক্তিগত গোপনীয়তার হস্তক্ষেপ, কণ্ঠস্বর বা ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইস ব্যবহারে বিড়ম্বনা, অনেক সময় কণ্ঠস্বর উঠানামা করে, সেই ক্ষেত্রে যদি ভয়েস নিয়ন্ত্রিত বা কণ্ঠস্বর নিয়ন্ত্রিত কোনো ডিভাইস ব্যবহার করে, সেই ক্ষেত্রে যেমন একটা দরজা, যে ওপেন দি ডোর, এই কথা বললাম, দরজাটা খুলে গেল, কিন্তু সেখানে কণ্ঠস্বর যদি একটু, যেমন অনেক সময় ঠান্ডা জনিত কারণ হোক বা বিভিন্ন কারণে কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায়, তখন দেখা যায় যে দরজা আর খুলতেছে না, তখন একটু বিড়ম্বনায় পড়তে হয়, ইত্যাদি কথা এখানে বলা আছে। তারপরে ব্যবসা বাণিজ্য,
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখানে যা উল্লেখ করা হয়েছে সেটা মানে বিশেষ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে, অর্থাৎ তোমাদের উদ্দেশ্যে আমার প্রথমে আমি কি নিয়ে আলাপ করব। যেমন এখানে ব্যবসা কি, বাণিজ্য কি, ব্যবসা বাণিজ্য কি, তারপরে প্রযুক্তির কল্যাণে মানে বিশ্বগ্রামের আলোকে ব্যবসা কোন অবস্থায় আসি দাঁড়িয়েছে, ই কমার্স কি, তারপরে ই কমার্সের যে ওয়েবসাইট গুলি আছে কয়েকটার নাম এখানে উল্লেখ করা হয়েছে, অনলাইন শপিং কি, আর এগুলো অনলাইন শপিং ই কমার্সের জন্য কিভাবে আর্থিক লেনদেন করতে হয় সেটার ব্যাপারে এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। তাহলে ব্যবসাটা কি, মুনাফা লাভের উদ্দেশ্যে বৈধভাবে অর্থ বিনিয়োগ করে সেবা বা পণ্যের বিনিয়োগ করাকে ব্যবসা বলে। কেমন? আর বাণিজ্য হলো পণ্যের কাঁচামাল সংগ্রহ, প্রক্রিয়াকরণ, উৎপাদন, মজুতকরণ, বিতরণ, বাজারজাতকরণ থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত প্রক্রিয়াকে বাণিজ্য বলে। তাহলে আমাদের এখানে দরকার হলো ব্যবসা বাণিজ্য। তাহলে ব্যবসার কথাটা থাকবে, মুনাফা লাভের উদ্দেশ্য থাকবে, বৈধভাবে অর্থ বিনিয়োগ সেটা থাকবে, করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যত প্রক্রিয়া আছে সব প্রক্রিয়া মিলে হলো ব্যবসা বাণিজ্য। আর প্রযুক্তির কল্যাণে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে গড়ে উঠেছে আধুনিক ব্যবসা বাণিজ্য। তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া আজকাল ব্যাংক, বীমা, ক্রেডিট কোম্পানি, পরিবহন, উন্নত বিশ্বের সাধারণ কেনাকাটা সহ অনেক কর্মকাণ্ডই আছে। তাহলে উৎপাদিত পণ্য বা সেবার গুণগত মান অনলাইনের মাধ্যমে স্থানীয় এবং বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে। তাই ব্যবসা বাণিজ্য আজকাল আর ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয়, বিশ্বব্যাপী ই কমার্স, ই বিজনেস, অনলাইন শপিং এর প্রকৃষ্ট উদাহরণ। চাইলে ইলেকট্রনিক কমার্স বা ই কমার্সে এই যাত্রার প্রতিকৃতি হিসেবে বিবেচিত। মানে ই কমার্স দিয়ে মূলত এই ধরনের কার্যক্রম শুরু করা হয়েছে। এই কারণে আমরা ই কমার্সের একটা সংজ্ঞা এখানে উল্লেখ করেছি, যে আধুনিক ডাটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক, বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে, তাহলে সবকিছু মিলে কেমন, অর্থাৎ প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, তারপর বিক্রয় করলে আবার সরবরাহ করা লাগে, লেনদেন করা লাগে, সবকিছু মিলিয়ে হলো ই কমার্স। তাহলে ই কমার্স ওয়েবসাইটে পণ্যের গুণগত মান, বর্ণনা, ছবি ও মূল্য সম্পর্কিত তথ্য উল্লেখ থাকে। যেমন যে কোনো একটা ওয়েবসাইটে আমরা ঢুকবো, যে আমি একটা ঘড়ি কিনতে চাচ্ছি, তাহলে ওই ঘড়ির মান বা ওটার বর্ণনা থাকবে, ছবি থাকবে, মূল্য দেওয়া থাকবে, তারপরে আমরা এটাকে চয়েস করব, তারপরে অর্ডার দেব, তারপরে আমাদের কাছে মাল আসবে, আমরা লেনদেন করব। এই জিনিসগুলো অনলাইন শপিং, আমরা যেমন বাজার বা মার্কেট থেকে বিভিন্ন পণ্য কিনি, সেরকম অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে আমরা যদি কোনো কিছু কিনি তাকে অনলাইন শপিং করে। কেমন? ই কমার্স অথবা অনলাইন শপিং এর ক্ষেত্রে লেনদেনে ব্যবহৃত হয় ইএফটি, মানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অনলাইন ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং। কেমন? তাহলে অর্থাৎ লেনদেনের প্রক্রিয়াটা হচ্ছে যে ইএফটি, অনলাইন ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং। এই জন্য শুধু কম্পিউটার বা স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ এবং সংশ্লিষ্ট ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড প্রয়োজন হয়। এই জিনিসগুলো তাহলে লক্ষ্য করতে হবে। তারপরে আমরা সংবাদ নিয়ে আলোচনা করব। সংবাদ মানে নিউজ। নিউজ বলতে এখানে যেটা, আমরা এখানেও ঠিক এক কথায় কি কি নিয়ে আলোচনা করব সেটা একটু বলি। যেমন সংবাদ কি, বিশ্বগ্রাম ধারণার সংবাদটা কিভাবে ছড়িয়ে পড়ছে সেটা নিয়ে আলোচনা করব। গণমাধ্যম কোনটা, আর তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সংবাদ প্রচারের অপব্যবহার এবং মোকাবেলা কিভাবে করা যায় সেটার ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে সংবাদের ইংরেজি প্রতিশব্দ নিউজ শব্দটিকে বিশ্লেষণ করা হয় কি হিসাবে, নট
ইস্ট ওয়েস্ট এবং সাউথ হিসেবে। নর্থ ইস্ট ওয়েস্ট টু সাউথ এই চারদিকের খবরাখবর কাগজে অথবা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে সংবাদ বলে। তাহলে এই জিনিসটা আমরা পেলাম। আর বিশ্বগ্রাম ধারণার একটি অন্যতম উপাদান হলো সংবাদ। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটে যাওয়া একটি ঘটনা মুহূর্তের মাঝে, এখানে মাঝে হবে সারা পৃথিবীর সকল মানুষ জেনে যেতে পারে। বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি নিউজ চ্যানেল যেমন এপি, রয়টার্স, বিবিসি, সিএনএন বা আল জাজিরা ইত্যাদি তাদের নেটওয়ার্কের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংবাদগুলো আমাদের দাঁড়গোড়ায় পৌঁছে দিচ্ছে। এখানে একটু ভুল আছে, যে জিনিসটা একটু সংশোধন করে নিতে হবে। ভাষাগত একটু সমস্যা আছে হালকা, যেমন এখানে মুহূর্তের মাঝে এই জিনিসটা একটু ঠিক করতে হবে, আর এটা পৌঁছে দিচ্ছে, এটা প্রিন্টিং মিস্টেক, তা আশা করি সংশোধন করে নেবে। ওকে, তারপরে আসি গণমাধ্যম কি। গণমাধ্যম সকল ধরনের তথ্য প্রকাশনার মাধ্যম বা যা প্রযুক্তি ব্যবহার করে গণযোগাযোগ কার্যক্রম পরিচালনা করে এবং সাধারণ মানুষকে যুক্ত করে, তাই হলো গণমাধ্যম। একে ইলেকট্রনিক মিডিয়া বা সম্প্রচার মাধ্যমও বলা হয়। জার্নাল, ম্যাগাজিন, সংবাদপত্র, টিভি চ্যানেল, ইন্টারনেট ভিত্তিক অনলাইন পত্রিকা, চলচ্চিত্র, রেডিও বা বেতার ইত্যাদি গণমাধ্যমের আওতাভুক্ত। তথ্য যোগাযোগ প্রযুক্তি গণমাধ্যমের কার্যাবলীকে সহজতর করেছে। তাহলে এই গেল গণমাধ্যম। আর এটা অপব্যবহার কিভাবে হয় আর মোকাবেলা কিভাবে করা যায়, তাহলে ইন্টারনেট ভিত্তিক পোর্টাল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার করা খুবই সহজ হয়ে যাওয়ার কারণে যথেষ্ট অপব্যবহার হতে দেখা যায়। মিথ্যা সংবাদ কিংবা বিদেশমূলক প্রচারণা এখন সারা পৃথিবীর জন্য বড় সমস্যা। ঠিক আছে, আর মোকাবেলা করতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নিজস্ব নিউজ সার্ভার, শক্তিশালী ডাটাবেস নেটওয়ার্ক ও নিরাপত্তা ব্যবস্থা সম্প্রসারণ করা প্রয়োজন। তাহলে এটা মোকাবেলা করা যাবে। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নিজস্ব নিউজ সার্ভার যদি ব্যবহার করে, তাহলে সেটা করা যাবে। তারপরে আমরা এখন আলোচনা করব বিনোদন ও সামাজিক যোগাযোগ, মানে এন্টারটেইনমেন্ট এন্ড সোশ্যাল কমিউনিকেশন। এই ক্ষেত্রে যে জিনিসগুলি আলোচনা করব সেটা বিনোদন কি, মানে বিনোদন সম্পর্কে একটু বর্ণনা, সামাজিক যোগাযোগ কাকে বলে, আর বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলির নাম, আর সামাজিক যোগাযোগের কারণে সৃষ্ট অসুবিধা কি, সেই জিনিসটা নিয়ে এখানে আলোচনা। তাহলে এক সময় ম্যানুয়ালি কিছু বিনোদন হতো, কিন্তু মাল্টিমিডিয়া কম্পিউটারের বদলতে বিনোদনের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন ঘটেছে। এক সময় 2 ডাইমেনশনাল ছিল, এখন 3 ডাইমেনশনাল অর্থাৎ 3D প্রযুক্তি ব্যবহার করে বিনোদনকে আরো আকর্ষণীয় করে তোলা হচ্ছে। বিনোদনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বিনোদনের অধিকাংশই হয়ে পড়েছে ইলেকট্রনিক যন্ত্র নির্ভর, যেমন রেডিও, টেলিভিশন, মোবাইল, ইন্টারনেট। এগুলো স্যাটেলাইট বা ইন্টারনেটের কল্যাণে এখন ঘরে বসে পৃথিবীর যে কোনো অনুষ্ঠান উপভোগ করা সম্ভব। এক সময় হলিউডের সিনেমা দেখার জন্য সবাই ব্যস্ত থাকতো, এখন ওটাকে চ্যালেঞ্জ করার মতো আরেকটা ইন্টারনেটে চালু হয়েছে, নেটফ্লিক্স। স্ট্রিমিং করে ইন্টারনেটে চলচ্চিত্র দেখার প্রতিষ্ঠানে চলে এসেছে। এছাড়াও ইন্টারনেট গেমিং, আইপিটিভি, ইউটিউব সহ আরো অসংখ্য অনলাইন বিনোদন মাধ্যম রয়েছে, যেগুলো যে কেউ ডাউনলোড করে পর্যবেক্ষণ করতে পারে। ঠিক আছে, এখন সামাজিক যোগাযোগ যেটা, যে সামাজিকভাবে বিভিন্ন মাধ্যমের সাহায্যে মতামত বিনিময়, তথ্যের আদান প্রদান বা আন্তঃযোগাযোগ ব্যবস্থাকে সামাজিক যোগাযোগ বলে। আর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ফেসবুক, টুইটার,
হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, স্কাইপ ইত্যাদি। তো এখন কিছু অসুবিধা আছে, ওই যে ভিন্ন সংস্কৃতির ছোঁয়ায় স্বদেশীয় জাতীয় সত্তা হারিয়ে যাওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম মাদকাসক্তি নিয়ে আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমটা মাদকাসক্তি যেরকম ভাবে ক্ষতি করে, ঠিক ওরকম ভাবে একটা আশঙ্কা বেড়ে যাচ্ছে ওদের। পারিবারিক ও সামাজিকতা ভাটা পড়া, কর্মস্থল এবং শিক্ষাক্ষেত্র বিরূপ প্রভাব পড়া, একজনের ছবি বা তথ্য অন্য নামে চালিয়ে দেওয়া, অপপ্রচার বা গুজব সমাজে ছড়িয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করা ইত্যাদি কিছু অসুবিধা হচ্ছে। তারপরে সাংস্কৃতিক বিনিময়, যেটা এখানে যেটা আমরা আরো আলোচনা করব সেটা হলো সংস্কৃতি কি, সাংস্কৃতিক বিনিময়টা কি, আর বিশ্বগ্রাম ব্যবস্থাপনা সাংস্কৃতিক বিনিময় করলে কি পর্যায়ে পৌঁছে, আর এটার বিরূপ প্রভাব কি ইত্যাদি। এইভাবে তাহলে কোনো দেশ বা জাতির ঐতিহ্য, কৃষ্টি, দেশীয় ও জাতীয় কালচার, দেশীয় ও জাতীয় অনুষ্ঠান যেমন নৃত্য, সঙ্গীত, নাটক ইত্যাদি, ইতিহাস, সর্বজনীন উৎসব, সাহিত্য, শিল্পকর্ম, জীবনযাত্রা ইত্যাদিকে একত্রে সংস্কৃতি বলে। আর বিনিময় করতে গেলে ইন্টারনেট লাগে, কেবল টিভি, পত্রিকা ইত্যাদির মাধ্যমে এটা বিনিময় করা যায়। তাহলে এই সাংস্কৃতিক বিষয়াবলীর আদান প্রদান কিসের মাধ্যমে? মানে আগে যে সংস্কৃতির কথা আমি বলছি সেগুলি যখন বিনিময় করবে তখন ইন্টারনেট, কেবল টিভি এগুলি লাগে, এই আদান প্রদান হলো সাংস্কৃতিক বিনিময়। তাহলে বিশ্বগ্রাম ব্যবস্থায় ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ফ্লিকার, নেটফ্লিক্স, ইমো, ইউটিউব এগুলো ভূমিকা রাখছে। কেমন? তাহলে এই জিনিসটা কিভাবে ভূমিকা রাখে সেটা, এই যে ভিন্ন জাতি, বর্ণ, ধর্মের মানুষ একটি একক সমাজে বসবাসের ফলে মানুষের যোগাযোগের ব্যাপকতা এবং বিশ্বের সকল সংস্কৃতির মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটেছে। যেমন বিরূপ প্রভাব, সাংস্কৃতিক আগ্রাসনের মুখে পড়েছে পিছিয়ে থাকা দেশগুলির ভাষা সংস্কৃতি, বিলুপ্ত হতে বসেছে অনেক ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি, রিমিক্স, ফিউশন কিংবা পপ কালচার দ্বারা প্রভাবান্বিত হচ্ছে। এখানে একটা চিত্রের মাধ্যমে পপ কালচারের চিত্র দেখানো হয়েছে। তাহলে এই জিনিসগুলি একটু বর্ণনা করলাম, একটু অনেকগুলি বর্ণনা ছিল, এই কারণে একদিনে শেষ করে ফেলছি, একটু বড় হয়েছে, তোমাদের পড়তে সুবিধা হবে, যদিও একটু বড়। মানে সবগুলো বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো, মানে 7টা উপাদান একদিনে আলোচনা করে ফেলছি। ঠিক আছে, এখন একটা বাড়ি কাজ আছে। এই বাড়ি কাজটা বৈশ্বিক মহামারী কোভিড-19 এর প্রাদুর্ভাবের কারণে লিজায় ঈদের শপিং এর জন্য মার্কেটে যেতে পারেনি। তবে সে তথ্য যোগাযোগ প্রযুক্তি সহায়তায় বাসায় বসে যাবতীয় কেনাকাটা সম্পন্ন করে। অন্যদিকে তার বড় ভাই শিহাব একই কারণে অফিসে না গিয়ে বাসায় বসে মিটিং সহ অফিসের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে। অফিসটি ডিজিটালাইজড হওয়ার কারণে তার পক্ষে বাসায় বসে কাজ করা সহজ হয়েছে। তাইলে এই একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। তবে উদ্দীপক থেকে যে প্রশ্নটা সেটা গ এবং ঘ এর উপর, আর ক এবং খ অন্যান্য টপিকস এর উপর আলোচনা আছে, যেমন সামাজিক যোগাযোগ কি, স্মার্টফোন বলতে কি বুঝো ব্যাখ্যা করো। আর উদ্দীপকে বর্ণিত লিজার কেনাকাটায় তথ্য প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে। তাহলে মূল জিনিসটা মনে রাখতে হবে যে তথ্য প্রযুক্তির কোন দিক, যে দিকটি প্রতিফলিত হয়েছে, এখানে মূল হলো ব্যবসা বাণিজ্য, তারপরে আসবে ই কমার্স, কেমন কেনাকাটায়, মানে প্রথমে ওইটা আসবে তারপরে এটা, সেভাবে একটু নিজেকে সাজায় নিতে হবে। উদ্দীপকে বর্ণিত শিহাবের অফিসটি ডিজিটালাইজড হওয়ার কারণে প্রাপ্ত সুবিধা বিশ্লেষণ করে। কি কি সুবিধা আছে সেটা কিছু আলোচনা করা হয়েছে, আর বাকিগুলি যোগ করে এখানে বিশ্লেষণ করে দেখাতে হবে। তা আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাইকে থ্যাংকস অল, কেমন? তো সবাইকে আগামী ক্লাসে উপস্থিত থাকার জন্য
বা ক্লাসে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই বলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।